হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জয়েন্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে তোমাদের যেটা ডেট হচ্ছে, আজকে আমরা অল পুলিশ এক্সামের প্রিভিয়াস ইয়ার যে ম্যাথ কোশ্চেন্স রয়েছে সেগুলি এবং রিজনিংয়ের ক্লাসগুলি করবো যথারীতি যেভাবে আমরা রুটিন করেছিলাম। শুধু তাতে একটু চেঞ্জ হবে, যেটা হয়েছে দেখবে গতকাল তোমরা হয়তো ম্যাথের যে রেলেরটা পেয়েছিলে কিন্তু রিজনিংটা পাওনি। তো রিজনিংয়ের টাইমটা বিকাল 4টে না হয়ে বিকাল 6টার সময় হবে। তো তোমরা সন্ধ্যা 6টার সময়তে রিজনিং ক্লাসটা পাবে আজ থেকে। এবং আজকে আমরা করব অল পুলিশ এক্সামের প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোশ্চেন্স এখন, এবং বিকাল সন্ধ্যা 6টার সময় তোমরা এর রিলেটেড রিজনিং ক্লাস পেয়ে যাবে। এবং এইগুলো আজকে যে কোশ্চেনগুলো করা হবে সেটা মূলত লেডি কনস্টেবল মেন্স 2018 যে পরীক্ষা হয়েছিল তাতে যে সমস্ত কোশ্চেন হয়েছিল তার উপর। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের মেন্স কনস্টেবল যেগুলো রয়েছে আরও বাদ বাকি সেই সমস্ত কনস্টেবলের পরীক্ষা এবং পরবর্তীতে WPSI যে থাকবে প্রিভিয়াস ইয়ার সব রকম বা যতগুলো থাকছে পরীক্ষা হয়েছে সবেরই প্রিভিয়াস ইয়ার ম্যাথ আমরা এখানে কমপ্লিট করবো। তাহলে তোমাদের মধ্যে একটা আন্দাজ তৈরি হয়ে যাবে যে কোথা থেকে কীরকম কোশ্চেন আসছে বা কোন কোন চ্যাপ্টার রিলেটেড এবং কী ধরনের কোশ্চেন তোমাদের এখানে এসে থাকে। তো আজকে সেই রিলেটেড আমরা লেডি কনস্টেবল মেন্স 2018-এর কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। এবং সেখানে কোশ্চেনে যাওয়ার আগে যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও। এবং ভিডিওটি দেখা শেষে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। প্রথম অঙ্ক কী রয়েছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 144 ও অন্তর 36 হলে সংখ্যা দুটি কী কী? এটা তোমাদের লেডি কনস্টেবল মেন্স 2018 যেটা আমি বলে দিলাম প্রথমেই সেই পরীক্ষায় এসেছিল। নিয়ে অপশান দিয়েছে 90 45, 95 19, 90 54, 89 এবং 53। তো এই অঙ্কটা আমরা করব কিভাবে? যদি এরকম দেওয়া থাকে দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তর কথার অর্থ তোমরা প্রত্যেকেই জানো, যেটা হচ্ছে বিয়োগফল। যদি কোনো দুটো সংখ্যা আমরা জানি না সেই দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দুটোই দিয়ে দেয়, তাহলে যে দুটো সংখ্যা দিয়ে দিচ্ছে কী কী দেওয়া রয়েছে দেখো, এখানে দুটি সংখ্যার যোগফল বলেছে 144 আর বিয়োগফল বলেছে 36। তো আমাকে কী করতে হবে? দুটোকেই যোগ করব, 144 প্লাস 36 এই দুটোকেই আমরা যোগ করে দেবো। যোগ করলে আমরা কত পাবো দেখো, 180। এই যেটা পাচ্ছি এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব বড় সংখ্যা। ওকে, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা বা শর্ট ট্রিক্স, যেটা করতে পারবে যে সমষ্টি এবং অন্তর যে দুটো দেওয়া আছে সেই দুটোকে যোগ করে তাকে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব বৃহত্তম সংখ্যা। এবার বৃহত্তম সংখ্যাটা পেয়ে গেলে তোমরা অটোমেটিক্যালি কী করতে পারবে, অন্য সংখ্যাটিকে বার করতে পারবে। এবার কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি, তাহলে একটা যদি 90 হয় তাহলে আর একটা কী হবে, 90 থেকে তোমাদের 144 থেকে 90 যেটা আমরা পেয়ে গেছি। এখানে একটা শর্ত দেওয়া আছে যোগফল, সেখানে 144, সেটা থেকে আমরা বড় সংখ্যা যেটা পেয়েছি সেটা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখো 54। অতএব অপর সংখ্যাটি হচ্ছে 54। প্রথম সংখ্যাটি হচ্ছে 90, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 54। এটা 54টা তুমি অন্যভাবে পেতে পারো, অন্তর্ফল থেকেও, যে 90 থেকে 36 বাদ দিয়েও পেতে পারো, সেখান থেকেও আমরা পেয়ে যাব 54। ঠিক আছে, তো এই দুটো মেথডেই তোমরা অঙ্কটাকে করতে পারো। যদি এটাতে না বুঝতে পারো বা এটা সব থেকে আমার মনে হয় ইজি মেথড, বাপরে আওয়াজ, তো এটা মনে হয় সব থেকে বেশি ইজি মেথড। যদি এটাও তো তোমাদের ক্লিয়ার না হয় তাহলে তোমরা এক্স ওয়াই ধরে করতে পারো, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 144 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 36 নিয়ে অপনয়ন পদ্ধতিতে যোগ করতে পারো। তাহলে ওয়াই কেটে যাবে, 2x ইকুয়াল টু এই যোগ করে সেই একই সেম মেথড চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবে 90, ওয়াই ইকুয়াল টু বিয়োগ করতে পারো। এবার এটাও যদি তোমাদের করতে সমস্যা হয় বা শেষ মুহূর্তে চলে আসছে পরীক্ষার, যখন তোমরা আর এই এত কিছু করতেই পারবে না, তখন কি করবে, তখন দেখে নেবে এখানে কোন সংখ্যাগুলোর মধ্যে যোগ করলে 144 হচ্ছে আর কোনটা থেকে বিয়োগ করলে 36 হচ্ছে। দেখো আমাদের এখানে যে অপশানসগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে একমাত্র এটাই রয়েছে যেটাতে তুমি যোগ করলে 144 পাবে এবং বিয়োগ করলে 36 পাবে। এটাতে দেখো যোগ করলে পাচ্ছ কত, 135 পাবে। 144 দেওয়া আছে, সে হবে না, এটাও হবে না, ওটাও হবে না। তো এটা হচ্ছে সর্বশেষ মেথড, কারণ এখানে দেওয়া নেই কিন্তু অনেক সময় দেওয়া থাকে যে একই রকম সম্পর্কে, যে যোগ করলে হয়তো 144 হয়ে যাবে বা বিয়োগ করলে 36 হয়ে যাবে, এরকম ভেরিয়াস তোমাদের অপশানস দিয়ে দেবে, সেই ক্ষেত্রে করা যাবে না। কিন্তু শেষ মুভমেন্টের জন্য বললাম যে প্রথমে তোমরা এই মেথডটা করবে, সবথেকে ইজি মেথড, তাড়াতাড়ি হবে। না হলে তোমরা এই পদ্ধতিতেও করতে পারো, এক্স প্লাস ওয়াই ধরে বা এক্স এবং ওয়াই ধরে। যদি তাও না হয় তাহলে অপশানগুলোকে চেক করে নিতে পারবে বা অপশান ক্লিক করে দেখতে পারবে। অতএব এটার সঠিক উত্তর হচ্ছে 90। এবং পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, একটি ক্লাসে 81 জন ছাত্রের মধ্যে 66 জন ফুটবল ও 32 জন ভলিবল খেলতে পারে এবং 6 জন কোনো খেলায় জানে না। কতজন বালক উভয় খেলায় জানে সেটা আমাকে বার করতে হবে। অপশান দিয়েছে 47, 17, 23 এবং অনির্ণেয়। তো এটার যদি এরকম দেওয়া থাকে কোনো একটি ক্লাসে একটা দুটো তিনটে ধরনের খেলা দিয়েছে, ধরো এখানে যেমন 2 ধরনের দিয়েছে, ফুটবল এবং ভলিবল নিয়েছে, 66 জন ফুটবল খেলতে জানে এবং 32 জন ভলিবল খেলতে জানে।
এবং বলে দিয়েছে 6 জন কোনো খেলাই জানে না। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, মোট যে ছাত্র সংখ্যা সেখান থেকে যারা খেলতে জানে না সেটাকে বাদ দিতে হবে। সেখান থেকে বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 75, অর্থাৎ খেলার সাথে যুক্ত রয়েছে এতজন। এই 75 জনের মধ্যেই এমন 66 জন রয়েছে যারা তোমার ফুটবল খেলতে জানে এবং 32 জন রয়েছে যারা ভলিবল খেলতে জানে। তাহলে এটা থেকে কি করতে হবে, যদি উভয় খেলায় খেলতে জানে, তুমি যদি এখানে 66 আর 32 যোগ করো 98 পেয়ে যাবে। তাহলে 75 থেকে অনেক বেশি, অর্থাৎ 66 জনের মধ্যে যারা ফুটবল খেলতে জানে তাদের মধ্যেও কিছু জন ঢুকে রয়েছে যারা ভলিবলও জানে। আবার ভলিবল যারা খেলছে 32 জন, তাদের মধ্যেও কিছু জন ঢুকে রয়েছে যারা ফুটবল খেলতেও জানে। ঠিক আছে, তো সেটা বার করার জন্য উভয় খেলাই জানে সেটার সূত্র কি রয়েছে, সূত্র হচ্ছে এটা, যেটা এই দুটোকে যোগ করে পাবে 66 প্লাস 32। এইটা থেকে আমাদের যেটা খেলাধুলার সাথে অংশগ্রহণকারী যে সংখ্যা রয়েছে ছাত্র 75, সেটাকে বিয়োগ। তাহলে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি 98 মাইনাস 75 ইকুয়াল টু 23। অতএব উভয় খেলায় জানছে 23 জন। তোমরা এটাকে অন্যরকমভাবেও করতে পারো, যদি একটু ডেসক্রিপটিভভাবে করো, যে ধরে নিই উভয় খেলায় জানে, বা এখানে প্রথম 66 জনের যদি জানে x জন, তাহলে দেখো কি হচ্ছে, এই 66 জনের মধ্যে ধরে নাও x জন রয়েছে যারা ভলিবল খেলতে জানে, তাহলে সেটাকে বাদ দিয়ে দাও, প্লাস আবার 32 জনের মধ্যে x জন যারা রয়েছে ফুটবলও খেলতে জানে, কারণ একই তো। তাহলে উভয় জানে কি হচ্ছে x প্লাস x মানে 2x জন। তাহলে এটা ইকুয়াল টু কত আছে এখানে 75 জন, সেটা আমাদের শর্তানুসারে সমান হবে। এখান থেকে পাবে তোমরা মাইনাস 2x ইকুয়াল টু 75 মাইনাস 98 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 23 পাবে, এখানে মাইনাস 2x, এখানে এটা কেটে যাবে। এবার এদের মধ্যে 66 জন যারা ফুটবল খেলছিল তাদের মধ্যে x জন রয়েছে যারা ভলিবলও খেলতে জানে, এবং যারা 32 জন ভলিবল খেলতে জানে তাদের মধ্যে x জন রয়েছে যারা ফুটবলও খেলতে জানে। তাহলে 2x হচ্ছে আমাদের উভয় খেলতে জানে, সেটা তার মান পেলাম আমি এখানে 23। এখানে এটা আবার করতে যাও না, 2কে ভাগ করা যাবে না, বা ভাগ করা যাবে না, কারণ 2xই হচ্ছে এখানে উভয় খেলা জানে সেই রকম সংখ্যা, তো সেটি হচ্ছে 23। তো তোমরা যে কোনো একটি মেথডে করতে পারো, এইটা সবথেকে বেশি ইজি মেথড, তো এই মেথডটাতেই তোমরা করবে। এবং এই ক্ষেত্রে উত্তর কত পেলাম আমরা, 23 হচ্ছে এটি সঠিক উত্তর। যে একটি ক্লাসে 81 জন ছাত্রের মধ্যে 66 জন যদি ফুটবল এবং 32 জন যদি ভলিবল খেলতে জানে, এবং তাদের মধ্যে 6 জন যদি কোনো খেলায় না জেনে থাকে, তাহলে উভয় খেলায় জানছে 23 জন। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো তোমাদের কি রয়েছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এই ধরনের অঙ্ক দেখবে শুধুমাত্র এই পুলিশ নয়, আজকে যেটা করছি লেডি কনস্টেবল, সেখানে নয়, প্রায় পরীক্ষাতেই এসে থাকে এরকম একটি অঙ্ক। বর্গক্ষেত্রের জায়গায় অনেক সময় আয়তক্ষেত্র থাকে, বা বর্গক্ষেত্রই বেশিরভাগ সময় থাকে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে। এখানে অনেক সময় দুটোই এখানে না বাড়িয়ে বলে দেয় যে বাহুর দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য 10% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, এরকমও থেকে যায়। তাহলে কি হচ্ছে, এখানে তোমাদের যেটা করতে হবে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলে কত বৃদ্ধি হবে। যদি দেখো আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হচ্ছে, বাহু যদি x হয় তাহলে এক্স স্কোয়ার, সেটা হচ্ছে, বা x গুণিত x, সেটা হচ্ছে এর ক্ষেত্রফলের সূত্র। বাহু যদি x হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x গুণিত x। এবার তোমাকে এই এক্সটা এমন একটা ধরতে হবে এই ধরনের অঙ্কক্ষেত্রে, কারণ এখানে দেখো বাহুর কোনো মান বলে দেয়নি, সেক্ষেত্রে ক্ষেত্রফল যেন 100 হয়। আর যেহেতু বাহুর গণিত বাহু সমান ক্ষেত্রফল, তাহলে এখানে তুমি বাহুটা ধরে নিলে 10, যদি বাহু 10 হতো তাহলে বাহু গণিত বাহু সমান ক্ষেত্রফল হতো 100। কেন 100 করলাম সেটা আমি পরে বলছি। এবার কি বলছে, বাহুর দৈর্ঘ্য 10% যদি আমরা বাড়াই, তাহলে বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম কত, 10 করে, তো সেটা যদি 10% বাড়ায়, তাহলে 10% বাড়লে 1 বাড়বে, মানে হয়ে যাবে 11। তাহলে 11 গণিত 11 কত হবে, 121। তাহলে বৃদ্ধি কত পেলো, 121 থেকে 100 যদি আমরা বাদ দিই এটা থেকে এটা, তাহলে পাবো 21, তাহলে 21%। এবার দেখো এখানে আমি যেহেতু 100 ধরেছিলাম সেই জন্য ডিরেক্টলি পার্সেন্টেজ লিখে দিলাম। যদি আমরা 100 না ধরে অন্য কিছু ধরতাম তাহলে আমাকে আবার পার্সেন্টেজ বার করতে হতো। দেখো তুমি যদি এখানে 20 ধরতে, তাহলে 20 হতো কত, 400। আবার এখানে 10% মানে 22 হয়ে যেত, 22 গুণিত 22 করে যেটাই পেতে না কেন, যাই পাও সেটাকে আমাকে কী করতে, বিয়োগ করে বার করতে হতো, যে 400-তে বাড়ছে এত, আবার 100-তে কত, সেটা আমাকে আবার বার করতে হতো। কিন্তু যেহেতু আমি এখানে 100 ধরেছি, তাহলে যেটা আমরা পাচ্ছি সেটা ডিরেক্টলি শতকরাতে পেয়ে যাবো। তাহলে সবসময় তোমরা ওই রকম ধরবে যাতে আমরা ক্ষেত্রফলটা এখানে 100-তে নিয়ে আসতে পারি। যেমন এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে খুবই ইজি। তোমাদের এটা যদি
ইয়েও থাকে ক্ষেত্র, তোমার আয়তক্ষেত্র থাকে, তখন বাহুর অনুপাত দিয়ে দিতে পারে, বা সেটার ক্ষেত্রে একটা বাড়িয়ে একটা কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে যদি বলতো যে একটা বর্গক্ষেত্রে প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয় দৈর্ঘ্য, এবং প্রস্থ যদি 10% কমিয়ে দেওয়া হয়, তাহলে 10 ছিল, এটা হয়ে যাবে তোমার 9, এটা হয়ে যাবে 11, তাহলে কত হবে 99, তাহলে কত বাড়বে ক্ষেত্রফল, যেটা আমরা আয়তক্ষেত্র পাবো তার 1% কমবে। ঠিক আছে, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 21। যদি একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা 10% করে বাড়াই, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মাঠটির পরিসীমা যদি 600 হয় তাহলে ক্ষেত্রফল কত? অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে সম্পর্ক দিয়ে দিয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ এবং পরিসীমা দেওয়া আছে 600 মিটার, তাহলে আমাদেরকে ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। অপশনে রয়েছে 20,600 স্কোয়ার মিটার, 20,400 স্কোয়ার মিটার, 20,406 স্কোয়ার মিটার এবং 21,600 স্কোয়ার মিটার। তো এক্ষেত্রে কী করতে হবে, দেখো ক্ষেত্রফল যদি আমাদেরকে আয়তক্ষেত্রে বার করতে হয় তাহলে আমাকে জানতে হবে কি দৈর্ঘ্যও জানতে হবে, প্রস্থও জানতে হবে। আমাকে কি করতে হবে, এখানে পরিসীমা যেটা দেওয়া আছে সেখান থেকে আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ সেই দুটোকে সবার ফার্স্ট বার করতে হবে। পরিসীমার সূত্র কি আয়তকার ক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র, যেটা সমান দেওয়া আছে 600 মিটার। ওকে, এবার দৈর্ঘ্য কি বলেছে, প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স, এখানে করে দিচ্ছি এক্স ইন্টু 1.5 গুণ, 1.5 গুণ এটা যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে পাবো 3/2, তাহলে এক্স ইন্টু 3/2 মানে হচ্ছে 3x/2, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য যদি প্রস্থ এক্স হয়। তো তাহলে এখানে আমরা সেটাই ধরে নিলাম যে ধরি প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x/2, তাহলে 2 ইন্টু 3x/2 প্লাস এক্স ইকুয়াল টু 600। এই সূত্র থেকে আমাকে কি করতে হবে, এক্স ভ্যালুটা বার করতে হবে। এখান থেকে এই দুটোর মধ্যে যোগ করে দাও, যোগ করলে এটার সাথে এটা গুণ হয়ে 2x আর প্লাস 3x 5x হয়ে যাবে, মানে 2 ইন্টু 5x/2 ইকুয়াল টু 600। এই উপরে এই দুটোর মধ্যে গুণ 10x ইকুয়াল টু এই নিচেরটার সাথে এইটার গুণ 1200, অর্থাৎ x ইকুয়াল টু 120। অর্থাৎ আমি x কি ধরেছিলাম, x ধরেছিলাম প্রস্থ, তাহলে প্রস্থ পেয়ে গেলাম 120 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, 120 ইন্টু 1.5 মানে 3/2 করে দাও 60 সমান 180 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, মানে 3x/2 যেটা আমি দৈর্ঘ্য ধরেছিলাম সেটা হচ্ছে 180 মিটার, এটা হচ্ছে 120 মিটার। তাহলে কি হচ্ছে, এবার দৈর্ঘ্য আর প্রস্থ দুটো যদি আমরা জানতে পারি তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেটা আমাকে করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফল সমান 120 ইন্টু 180, 12কে 18 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবো 216, আর এই শূন্য বসিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছে 21,600 স্কোয়ার মিটার। অতএব অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং মাটির পরিসীমা যদি 600 মিটার হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে 21,600 স্কোয়ার মিটার। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, দুটি সংখ্যার লসাগু 1050 ও গসাগু 35, একটি সংখ্যা 210 হলে অপরটি কত? এটা তোমরা এর আগে অনেকবার করেছো, আমাদের ক্লাসে অলরেডি আলোচনা হয়ে গেছে। এর সম্পর্কটা কীরকম হয়, যে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা যদি আমরা দুটো সংখ্যার মধ্যে করি সমান এই দুটির লসাগু গণিত গসাগু। ওকে, এই হচ্ছে আমাদের সম্পর্ক। এবার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ভ্যালু তোমাদেরকে বসাতে হবে, তাহলেই তোমরা যেটা নেই সেটা। একটা সংখ্যা দেওয়া আছে অর্থাৎ 210, দ্বিতীয়টা আমরা জানি না যেটা আমাদেরকে বার করতে হবে, সমান লসাগু দেওয়া আছে 1050, গসাগু দেওয়া আছে 35। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, 1050 গুণ করার কোনো প্রয়োজন নেই, বাই 35 ডিভাইডেড বাই এই 210টার দিকে ভাগ হয়ে চলে যাবে 210। এবার দেখো এখানে 0 0 কেটে দাও, 21 5 105, 5 35 175, অতএব অপর সংখ্যাটি হচ্ছে 175। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। খুব সহজ অঙ্ক, যে দুটি সংখ্যা লসাগু 1050 ও গসাগু যদি 35 হয় এবং একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি হচ্ছে 100। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি সংখ্যার বর্গের 3/5 অংশ হলো 375, তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ সংখ্যাটি আমাকে বার করতে হবে। অপশন রয়েছে 35, 45, 15 এবং 25। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স। এর কি বলেছে, এর বর্গের 3/5 অংশ অর্থাৎ 3/5 অংশ সমান হচ্ছে 375, এটাই আমাদের সম্পর্ক। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার, এটাকে কিছু করার দরকার নেই, সমান এইটাকে এইদিকে গুণ রয়েছে, এদিকে গেলে কি হয়ে যাবে 375 বাই 3/5, বা এটাকে যদি আমরা না লিখি গুণ করলে উল্টে যাবে 5/3। ওকে, তাহলে এবার এটাকে কাটাকাটি করতে হবে, এটাকে কাটলে দেখো 3 একে 3, 3 2 6, 3 5 15।
125, তাহলে আমরা 125 ইন্টু 5 সমান হচ্ছে 625। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু করলাম 625, এটাও লিখতে পারি এক্স ইকুয়াল টু √625 ইকুয়াল টু 25, বা এখান থেকে এটাও করতে পারো যদি তোমাদের মুখস্থ থাকে বর্গগুলো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার, স্কোয়ার কেটে এক্স ইকুয়াল টু 25, যেটা খুশি তোমাদের সেটা। অতএব আমরা কি পাচ্ছি যে একটি সংখ্যা বর্গের 3/5 অংশ যদি 375 হয় তাহলে সংখ্যাটি হচ্ছে 25। অপশন ডি হচ্ছে এটির। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পন্ন করে। যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পেয়ে থাকে, বি কত টাকা পেয়েছিল? তো এই ধরনের অঙ্কগুলো একটু লম্বা হবে, মানে একটু লেন্দি হবে তোমাদের জন্য। কি করতে হবে দেখো, এখানে প্রত্যেকে যদি ক্ষমতা দেওয়া থাকতো সরাসরি, যেমন এ এবং বি এর দেওয়া রয়েছে যে এ যদি একা করতো কাজটি তাহলে সে 10 দিনে কাজটাকে শেষ করতে পারতো, বি যদি একা কাজটা করতো সে 15 দিনে শেষ করতে পারতো। ঠিক সেরকম সি এর ক্ষেত্রে যদি দেওয়া থাকতো তাহলে খুব ইজি হয়ে যেত, কিন্তু এখানে দেওয়া আছে কি সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পন্ন করে। অর্থাৎ সেই সময় এ বি সি তিনজন মিলে একসাথে কাজটাকে 5 দিনে করে। তাহলে কাজের জন্য যদি তারা 8,790 টাকা পেয়ে থাকে, তাহলে তাদের কাজের অনুপাতে অবভিয়াসলি বি কত টাকা পেয়েছিল সেটা আমাকে বার করতে হবে। সেই জন্য সবার আগে বার করতে হবে যে সি এর ক্ষমতা কত, বা সি কাজ কত দিনে করতে পারবে যদি সে একা করে। তো সেই জন্য আমাকে কি করতে হবে দেখো, সি এর সাহায্যে তারা 5 দিনে করে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এই তিনজন একসাথে কি করছে 5 দিনে কাজটাকে শেষ করছে। অর্থাৎ তারা একদিনে করছে কত, 1/5 অংশ। এটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, যে তারা কি করছে একসাথে 5 দিনে করছে, মানে কাজের যদি পুরো কাজটা করতে তার 5 দিন সময় লাগে, তাহলে তারা তিনজন মিলে একদিনে করছে কত, 1/5 অংশ। এটা করছে তারা তিনজন মিলে। এবার দেখো এখানে বলে দিয়েছে এ করছে কাজটি 10 দিন, যদি সে একা করে তাহলে সে 10 দিনে কাজটা করে ফেলতে পারবে। তার মানে কি সে একদিনে করছে, এ করছে কত দিনে, এ একদিনে করছে 1/10 অংশ, আর বি সেমভাবে বি করছে একদিনে কত, সে 15 দিনে কাজ শেষ করতে পারে, মানে একদিনে করছে 1/15 অংশ। তাহলে এইটা কি পেয়েছি, তিনজনে মিলে একদিনে করছে 1/5 অংশ, এ একদিনে করছে 1/10 অংশ, বি একদিনে করছে 1/15 অংশ। তাহলে সি একদিনে কত করছে কি করে পাবো, মোটটা থেকে এইটা আর এইটা বাদ দিতে হবে। ওকে, তাহলে আমরা কি পাবো, সে সি একদিনে কতটা করছে সেটা যদি আমাকে বার করতে হয় তাহলে হচ্ছে 1/5 মাইনাস এরা দুজন একে একে যত দিনে কাজ করছে 1/10 প্লাস 1/15। তাহলে আমরা পেয়ে যাব সি একদিনে কত কাজ করছে। এটা যদি আমরা বার করি তাহলে পাবো এখানে 1/5 মাইনাস এটাকে যদি আমরা যোগ করি, যোগ করে লসাগু হবে 30, আর এখানে থাকবে 3, আর এখানে থাকবে 2, 3 আর 2 5, একদম যোগ করে দিলাম 5/30। ঠিক আছে, তাহলে এবার এটাকে যদি আমরা করি তাহলে পাবো 6 মাইনাস 5/30 ইকুয়াল টু 1/30। অর্থাৎ সি একদিনে করছে 1/30 অংশ। ঠিক আছে, এবার দেখো আমরা তিনজনারই একদিনে কত করছে সেটা পেয়ে গেছি, সি এর পেয়ে গেছি, এর দেওয়া আছে, বি এরও দেওয়া আছে। তাহলে তাদের অনুপাত কত সেটা আমাকে এবার বার করতে হবে, কাজের অনুপাত। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি, এ করছে 1/10, এ হচ্ছে 1/15, এ হচ্ছে 1/30। এবার তোমাদেরকে যেভাবে এখানে ভগ্নাংশ থেকে মেন সংখ্যাতে যেভাবে যেতে হয় সেভাবে যেতে হবে। এটা খুবই সিম্পলি আছে, 30 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, কারণ নিচের তিনটে সংখ্যা লসাগু হচ্ছে 30, 30 দিয়ে যদি গুণ করো তাহলে এটা হয়ে যাবে দেখো 3, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1। তাহলে আমি অনুপাতটা পেয়ে গেলাম 3:2:1। এবার এই অনুপাতের হিসাবে কি চেয়েছে, শুধু বি এর চেয়েছে। তাহলে বি এর আনুপাতিক ভাগার কত, বি এর শেয়ার হচ্ছে 2 আর মোট শেয়ার হচ্ছে 3 আর 2 5 আর 1 6। তাহলে বি হচ্ছে 2/6 ইন্টু মোট কত টাকা পেয়েছিল, 8,790 টাকা। এটাকে তোমরা এবার কাটাকাটি করো, কত দিয়ে যাবে, 6 1 6, 2 7, 6 4 24, 3 9, 6 6 36, 3 5 1465 ইন্টু 2। এটাকে যদি আমরা এবার গুণ করি 1465কে 2 দিয়ে, 2 5 10 0, হাতে থাকবে 1, 6 12 1 13 3, থাকবে 1। এবার তা অটোমেটিকলি মিলে যাবে, যেটা হচ্ছে 2,930 টাকা। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা 5 দিনে কাজটি সম্পন্ন করলে কাজের জন্য তারা যদি 8,790 টাকা পেয়ে থাকে, বি কত টাকা পেয়েছিল। এখানে বি এর জায়গায় সিও দিতে পারতো, এও দিতে পারতো, সেম মেথডে এখান থেকে তোমাকে আলটিমেটলি এটাতে পৌঁছাতে হবে। এটা পৌঁছানোর পর তোমরা এ বি সি তিনটেরই কত কত করে পাবে সেটা তোমরা বার করতে পারবে। তার জন্য কি করতে হবে, প্রথমে দেখো
এ আর বি যেটা সিম্পলি দেওয়া ছিল সেরকমভাবে সি একদিনে কতটা করছে সেটা বার করতে হবে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। পাওয়ার পর তাদের মধ্যে অনুপাত করতে হবে, অনুপাত করার পর সেটা থেকে সিম্পল বা পূর্ণ সংখ্যায় অনুপাত থেকে নিয়ে আসতে হবে, নেওয়ার পর সেই শেয়ার অনুযায়ী তারা মূলধনের বা আয়ের বা ইনকামের কত টাকা পাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। এক্ষেত্রে বি পাচ্ছে কত, 2930 টাকা। অপশন ডি হচ্ছে এটি সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি একই হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? অপশন রয়েছে 650, 630, 500 এবং 560। এক্ষেত্রে কি করতে হবে তোমাদেরকে, ধরে নাও সংখ্যা দুটি হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1400, এটা আমাদের একটা সম্পর্ক দেওয়াই রয়েছে। আর একটা কি বলেছে, বড় সংখ্যাটি যদি 20% হ্রাস করি, অর্থাৎ এক্স 20% হ্রাস মানে 80/100 সমান হচ্ছে যদি আমরা ছোট সংখ্যাটির 20% বৃদ্ধি করি, মানে ওয়াই এর 20% বৃদ্ধি মানে 120/100। প্রথমেই তোমরা এটাকে কাটতে পারো, কেটে এখানে শূন্যটাও কেটে দিতে পারো, ঠিক আছে। তাহলে 8x ইকুয়াল টু 12y, এটা থেকে আমরা পাচ্ছি 4x ইকুয়াল টু 6y। এবার এই ওয়াইটাকেও যদি এদিকে নিয়ে আসো তাহলে পাবে 4x মাইনাস 6y ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর শর্ত, ঠিক আছে। এই আমরা দুটো শর্ত পেয়ে যাচ্ছি। এবার এখানে দেখো 4x মাইনাস 6y ইকুয়াল টু 0, এটা আমরা পেয়ে গেছি। এবার তোমরা অপনয়ন পদ্ধতি করবে, কিন্তু অপনয়ন পদ্ধতিতে যদি বাদ দিতে হয় একটাকে একই রকম হতে হয়, সেই জন্য দেখো দুটো ওপরটাকে তোমরা পুরোটাকে 4 দিয়ে গুণ করো। 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4x, এটা হয়ে যাবে 4y, এটা হয়ে যাবে 1400 × 4, ঠিক আছে। এবার বিয়োগ করে দাও প্রত্যেকটা, তাহলে কি হয়ে যাবে 4x কেটে গেল, এখান থেকে আমরা পেয়ে যাবো 10y ইকুয়াল টু 1400কে 4 দিয়ে গুণ করলে 4 14 হয় 56, 5600। তাহলে y ইকুয়াল টু যেটা আমাদের ছোট সংখ্যা ধরেছিলাম সেটা হচ্ছে 5600/10 বা একটা শূন্য কেটে 560। ওকে, তাহলে কি হচ্ছে, ছোট সংখ্যাটি হচ্ছে 560। যদি দুটি সংখ্যার যোগফল 1400 হয় এবং বড় সংখ্যাটি 10% হ্রাস করলে ও ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি একই হয়, তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 560। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1, 4 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? এক্ষেত্রে দেখো বর্তমান বয়সের কোনো রকম অনুপাত দেয়নি, দিয়েছে একটা 20 বছর পূর্বের বয়সের অনুপাত আর একটা দিয়েছে 4 বছর ভবিষ্যতে অর্থাৎ 4 বছর পরের বয়সের অনুপাত নিয়ে আমাকে বার করতে কি দিয়েছে, পুত্রের বর্তমান বয়স কত। এক্ষেত্রে 20 বছর পূর্বে যে বয়সের অনুপাতটা দিয়েছে এখানে 4:1, সেটাতেই আমি ধরে নেব, ঠিক আছে। যে ধরে নিই পুত্রের বয়স তখন যদি x হয় তাহলে পিতার বয়স হচ্ছে 4x। ওকে, তাহলে এখানে পুত্র বয়স কত ধরলাম, যদি x হয় তাহলে পিতা হচ্ছে 4x, 20 বছর পূর্বে এটা। তাহলে বর্তমান কত হবে, দুজনের সাথেই 20 করে যোগ হবে, এটা পাবো তাহলে বর্তমান বয়স, ঠিক আছে। x প্লাস 20, 4x প্লাস 20। এবার 4 বছর পরে তাদের অনুপাত পড়েছে, মানে আরও 4 বছর পর, অর্থাৎ এর সাথে আরও 4 বছর যদি আমরা যোগ করি তাহলে যেটা পাচ্ছি আমরা বয়স, এই দুটোর অনুপাত হচ্ছে 2:1, পিতা ইস্টু পুত্রের, অর্থাৎ এই দুটোকে যোগ করে দাও, 20 প্লাস 4 মানে 24, অর্থাৎ 4x প্লাস 24 ইস্টু x প্লাস 24 ইকুয়াল টু 2:1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শর্ত, যেখানে কি করতে হবে এবার আমাকে 4x প্লাস 24 বাই 2x, x প্লাস 24 ইকুয়াল টু 2/1। এখান থেকে আমরা পেয়ে যাব 4x প্লাস 24 ইকুয়াল টু 2x প্লাস 48, ঠিক আছে। নিয়ে আমরা পাচ্ছি 2x ইকুয়াল টু 24, x ইকুয়াল টু 12। তাহলে x ইকুয়াল টু 12। এবার কি করি আমরা, অনেক সময় x ইকুয়াল টু যখনই 12 বার করলাম, পুত্র ধরে নিয়েছিলাম x, বেরিয়ে গেছে 12, অপশানে পেয়ে গেছি 12 উত্তর, কিন্তু নয়। কেন নয়, কারণ এখানে আমরা ধরেছিলাম কি x হচ্ছে 20 বছর পূর্বে পুত্রের বয়স, ঠিক আছে। তাহলে 20 বছর পর পুত্রের বয়স হতে হবে, এর সাথে আরও 20 যোগ করতে হবে, যেটা তোমাদেরকে আমি এখানে বলেছিলাম, ঠিক আছে। তাহলে 20 যোগ করলে আমরা পেয়ে যাব 32, যেটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। এবং এক্ষেত্রে তোমার পুত্রের বর্তমান বয়স হয়েছে, পিতারও চাইতে পারতো, সেক্ষেত্রে পিতাটা তোমাকে x4 দিয়ে গুণ করতে হতো আগে, অর্থাৎ 48 সাথে 20 যোগ মানে 68 হতো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 20 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত যদি 4:1 হয় এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত যদি 2:1 হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 32। অপশন সি হচ্ছে এটি। পরবর্তী অঙ্ক এবং শেষ অঙ্ক দেখো কি রয়েছে, একটি সংখ্যার সাথে তার 1/4 অংশ যোগ করলে 30 হয়, তাহলে সংখ্যাটি কত। অর্থাৎ সংখ্যাটি যদি খুব ইজি একটি অঙ্ক, সংখ্যাটি যদি x হয় তার সাথে আমরা যদি তারই 1/4 অংশ যোগ করি
তাহলে হচ্ছে 30, অর্থাৎ এক্স প্লাস এক্স বাই 4 ইকুয়াল টু 30, তাহলে হচ্ছে 5x বাই 4 ইকুয়াল টু 30, 5x ইকুয়াল টু 120, x ইকুয়াল টু 24, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 24। বা এটাকে এইভাবে করতে পারো, দেখো এখানে যে অপশানসগুলো রয়েছে সেটার সাথে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 24-এর সাথে যদি আমরা 4 ভাগ করি 1 ভাগ, তাহলে 6 প্লাস 6 করলে 30 চলে আসছে, যেটা হচ্ছে উত্তর। তোমাকে অঙ্কটা করতেই হবে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে তখন তোমরা অপশানসগুলোকে দেখে টাইম বাঁচাতে পারবে। আর যদি করতে হলে তোমাকে এই মেথডে করতে হবে, যে ক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি 24, অর্থাৎ কোনো একটি সংখ্যার সাথে তার 1/4 অংশ যদি যোগ করে 30 হয় তাহলে মেন সংখ্যাটি হচ্ছে 24। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও। এবং যদি কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এর কেমন লাগছে সেটাও তোমরা জানিও, বা কীভাবে চাও তোমরা সেটা জানাবে। এবং যদি তোমরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।